গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, আশা করি এটা আপনাদের কাছে খুব একটা ইন্টারেস্টিং বিষয়ই হবে। তো যাই হোক, দেখুন, আমরা যারা হাউস ওয়াইফ আছি বা অনেক স্টুডেন্ট আছো যারা বাগান করছি, বা দিন দিন বাগানটা আমাদের অনেকটা বড় হয়ে যাচ্ছে, কারণ এটা একটা নেশার মতোই হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বাজেটটা কিন্তু একটা বড় ম্যাটার করে। সব সময় প্রচুর প্রচুর টাকা খরচ করে আমরা বাগান করে উঠতে পারি না, বা ওঠাটা সম্ভবপর হয় না। তো লো বাজেটে বা বাজেট ফ্রেন্ডলি করেও যে বাগানটাকে ঠিকঠাক রাখা যায় অনেকটা পরিমাণে, আজকের আলোচ্য বিষয় কিন্তু একদম সেগুলোই। সবসময় যে প্রচুর টাকা খরচ করলে, খুব দামি দামি গাছ কিনে নিয়ে আসলে, দামি দামি সার কিনে নিয়ে আসলেই বাগানটা খুব সুন্দর হবে, দারুণ হবে, গাছপালা প্রচুর সবজি ফল ফুল হবে, এটা কিন্তু একদমই ঠিক ধারণা নয়। কারণ আমি কিন্তু আমার বাগানটা যতটুকু করি, যতটুকু অ্যাপ্লাই করেছি জিনিসপত্র, তার বেশিরভাগটাই কিন্তু ঘরোয়া জিনিস বা খুব কম খরচায় বাজেট ফ্রেন্ডলি করে যতটা করা যায় সেদিকটায় কিন্তু আমি সবসময় নজর রাখি। তো যাই হোক, চলুন আজকে সেই সব বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করি। চলুন। তো চলুন স্টেপ বাই স্টেপ করে বরঞ্চ আলোচনা করা যাক, তাহলে আমাদের মনে রাখতেও সুবিধা হবে আর আমারও বলতে সুবিধা হবে। তো যাই হোক, প্রথম যেটা বলবো, গাছ। গাছ ছাড়া তো বাগান করা সম্ভব না। তো গাছের দাম দিন দিন যেভাবে বেড়ে চলেছে, তাতে মাঝে মাঝে সত্যি কথা বলতে গাছ, প্রচুর গাছ থাকে যেগুলো পছন্দ হওয়া সত্ত্বেও আমরা বা আমি কেনার মতো অবস্থায় থাকি না। তো সেক্ষেত্রে দেখুন, যেটা করা যায়, হ্যাঁ, সব গাছই যে আমরা কালেক্ট করতে পারবো সেটা নয়, তবে চেষ্টা করলে অনেক গাছই কিন্তু আমরা বাগানে কালেক্ট করতে পারি। যেরকম ধরুন, যে আমি যেমন যেটা করে থাকি, যে আমি যেমন বাগান করছি, আমার আশেপাশে প্রতিবেশী আছে তারাও অনেকেই অনেক বাগান করেন, বা বন্ধু বান্ধব আছে তারা করেন। এবার যদি গাছ এক্সচেঞ্জ করেন, মানে আপনি তাদেরকে কিছু গাছ গিফট করলেন, বিনিময়ে তাদের কাছ থেকে কিছু গাছ আপনি নিলেন, এইভাবে যদি এক্সচেঞ্জ করতে থাকেন, বা ধরুন এই যে সবজির বীজ বলুন, এগুলো ধরুন একটা প্যাকেটে অনেক বীজ থাকে, এবার আমাদের তো খুবই লিমিটেড জায়গা, তো সেই লিমিটেড জায়গায় আমরা বাগানটা কমপ্লিট করছি। তো এবার যে বীজগুলো অনেকটা বেশি থাকছে, কিছুটা আপনি আপনার কোনো ফ্রেন্ডকে দিলেন বা কোনো প্রতিবেশীকে দিলেন, এবার তার বিনিময়ে তার কাছ থেকে কিছুটা বীজ বা অন্য কোনো জাতীয় গাছ কিছু নিলেন, এইভাবে যদি এক্সচেঞ্জ করে কিছুটা কালেক্ট করেন, তাহলে কিন্তু সেটা অনেকটাই বাজেট ফ্রেন্ডলি হয়ে যায়, তাই না? তো এইভাবে আমরা গাছ সংগ্রহ করতে পারি। আর যেটা করতে পারি, দেখুন, আজকাল রাস্তাঘাটের আশেপাশে প্রচুর গাছপালা, মানে প্রচুর ফুল গাছ থেকে তারপরে নানা ধরনের বাহারি গাছ কিন্তু লাগানো থাকে। তো সেখান থেকে যদি একটা দুটো ডাল ভেঙে নেন, তাহলে আমার মনে হয় না যে খুব একটা কোনো প্রবলেম অ্যারাইজ করবে বা কেউ কিছু বলবে। তার কারণ আমি কিন্তু সেই কাজটাই করে থাকি। দেখুন, এই যে একটা লিলি গাছ, লিলি ফুল গাছ, যদিও এবছর আর ফুল হবে না, কিন্তু এই বাল্বটা কিন্তু আমি একটা পেট্রোল পাম্প থেকে কালেক্ট করেছিলাম। তো সেখানে কিন্তু কিছুই বলেনি আমাকে, কারণ তাদের প্রচুর গাছ লাগানো থাকে, সেখান থেকে একটা দুটো বাদ যদি সুস্থভাবে বলে নেওয়া যায় তাহলে কেউ কিছুই বলে। আবার দেখুন, এই যে কাঠচাপার গাছটা, এইটা কিন্তু একটা ডাল কেটে বসানো, এবং এই ডালটাও কিন্তু আমি একটা পেট্রোল পাম্পে থেকেই ডালটা ভেঙে নিয়ে এসেছিলাম, এবং সেই গাছটাই দেখুন ডালটা কি সুন্দর হয়ে এখন একটা সুন্দর গাছ কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরকমভাবে আমরা আরও অনেক কিছু কালেক্ট করতে পারি। তার কারণ দেখুন, এই যে গাছের কাঠচাপা বলুন, এই গাছগুলো কিন্তু অনেক কস্টলি। নার্সারিতে আমি দেখেছি 2 থেকে 250 টাকার নিচে কেউ কথাই বলছে না। তো সেই গাছগুলো যদি আমরা এইভাবে করে নিতে পারি, আর এই বর্ষাকালটা হচ্ছে একটা সুন্দর সময়, যে সময় অনায়াসে আমরা প্রচুর ডাল থেকে কিন্তু চারা রেডি করে নিতে পারি যদি আমরা চাই। তো এইভাবে গাছের কালেকশনগুলো কিন্তু আমরা, পুরোটা তো সম্ভব না, তবে অনেকটাই কিন্তু করে নিতে পারি। আর যেটা করতে পারি, দেখুন, আমাদের বাড়িতে প্রচুর জিনিসপত্র থাকে যেগুলো আমরা ফেলে দিই, মানে কিচেন ওয়েস্টের কথা বলছি। তো সেক্ষেত্রে ধরুন লঙ্কা, তারপর বেগুন, এই জাতীয় জিনিসগুলো যখন আমরা ফেলে দিচ্ছি, এবার সেগুলো তো আমরা আর এখন ফেলবো না, সেগুলো ইউজ করবই। তবে সেই যে ইউজগুলো আমরা করি না, তার থেকে কিন্তু বাগান আমাদের প্রচুর জিনিস গিফট করে, মানে ওখান থেকেই
অনেক চারা বেরোয় এদিক সেদিক করে, দেখবেন সেগুলো কিন্তু আপনি জানেনও না কোথায় একটা দুটো লঙ্কার চারা বেরিয়েছে, আবার কোথাও দুটো বেগুনের চারা হয়ে গেছে। এবং আমার বাগানে কিন্তু এগুলো হয়। শাক তো হচ্ছেই, অফুরন্ত হচ্ছে, লাল শাক থেকে ডাঁটা শাক থেকে সেখানে নিজের থেকেই হচ্ছে। তো সেটা প্রথমে আমাকে করতে হয়েছে, তারপর থেকে কিন্তু এইভাবেই ওগুলো হচ্ছে। কিন্তু তার সাথে সাথে বেগুন বলুন, টমেটো বলুন, তারপরে লঙ্কা, এগুলো কিন্তু এইভাবে বাগান থেকে প্রচুর চারা পাওয়া যায় বা হয়। আর যেটা করতে পারেন যে আপনার আজকে এই বছর যে বরবটিটা হচ্ছে সেখান থেকে দুটো চারটে বরবটি আপনি রেখে দিলেন, সেই বরবটিটার বীজগুলোই কিন্তু পরের বছর আপনার কাজে লেগে যাবে, যেটা আপনাকে পয়সা দিয়ে আর কিনতে হচ্ছে না। বেগুন ওরকম একটা যদি ভালো জাতের বেগুন হলো, একটা বেগুনের বীজ, বেগুনটাকে ভালো করে পাকিয়ে বীজটা রেখে দিন। শিমের বীজ, বিনস হলে বিনস, টমেটো, এরকমভাবে যদি নিজের বাগানের বীজগুলোকে কালেক্ট করে রাখেন, সেগুলোর কিন্তু জার্মিনেশন লেভেলটাও অনেক ভালো হয় এবং আপনারও বাজেট ফ্রেন্ডলি হলো, কি এর জন্য কিন্তু কোনো পয়সা ফার্দার আপনাকে আর খরচ করতে হচ্ছে না আপনার বাগানের জন্য। তো এরকমভাবে যদি একটু বুদ্ধি করে আমরা এই কাজগুলো করি, তাহলেই সেক্ষেত্রে এই দিকটা কিন্তু অনেকটাই আমরা মেকআপ করতে পারি যদি আমরা চাই। তো যাই হোক, এ তো গেল গাছ কালেকশন। এবার তো গাছকে বসানোর জন্য একটা বেড দরকার, আর যেটা দরকার সয়েল মিডিয়া। তো চলুন সেগুলোও স্টেপ বাই স্টেপ আলোচনা করা যাক। তো প্রথমেই যেটা বলবো যে বেডের ব্যাপারটা, যে বেড দেখুন তৈরি করতে গেলে যে সবসময় কিনতে হচ্ছে সেটা না, তবে হ্যাঁ কিছু তো অবশ্যই কিনতে হবে। তো আমি যেটা বলবো যে টপটা আস্তে আস্তে বাদ দিয়ে তার পরিবর্তে অন্য জিনিস ইউজ করুন। যেমন ধরুন গ্রো ব্যাগ। আমি যেটা দেখেছি যে দোকানে, মানে সারের দোকান, বীজের দোকানে যে গ্রো ব্যাগগুলো পাওয়া যায়, সেগুলো যতটা বেশি দাম সে তুলনায় কিন্তু অনলাইনে দাম অনেকটাই কম থাকে। এবং একসঙ্গে ধরুন 10টা, কোনো সময় 6টা, এরকম যে সেট থাকে, একবারে যদি কিনে রাখেন তাহলে সেক্ষেত্রে যখন যেরকম লাগবে তখন সেরকম ইউজ করতে পারবেন। শুধু তাই নয়, একটা গ্রো ব্যাগ একবার কেনার পর মিনিমাম 6 থেকে 7 বছর তো চোখ বন্ধ করে ইউজ করা যায়, কারণ আমি কিন্তু আমার বাগানে করছি। এবং ধরুন যদি আপনি প্রয়োজন মনে করেন, তাহলে একটা গ্রো ব্যাগে কোনো একটা সিজনের সবজি করলেন, করার পর সেই মাটিটাকে যখন রিচার্জ করছেন তখন গ্রো ব্যাগটা একটু ধুয়ে শুকিয়ে নিয়ে আবার সেই গ্রো ব্যাগটাকে রিইউজ যখন করবেন, তাহলে তো সেই গ্রো ব্যাগগুলো আরও ভালো, আরও অনেক বছর সুন্দরভাবে চলবে। হ্যাঁ, যদিও আমি আপনাদের এই কথাটা বলছি, কিন্তু বাস্তবে আমি কিন্তু সবসময় ধুয়ে শুকিয়ে গ্রো ব্যাগটা ইউজ করি না। হ্যাঁ, মাটিটা ঢেলে নিয়ে সেটাকে হয়তো রোদে রেখে দিই, দেওয়ার পর পরের দিন আবার ওটাতেই ইউজ করি। তো এইভাবে আমি করে থাকি, তো চাইলে আপনারা করতে পারেন। আর যেটা করতে পারেন, দেখুন ঘরে প্রচুর জিনিস থাকে যেগুলো আমরা ফেলে দিই। যেমন ধরুন ঝুড়ি, তারপরে বালতি, ছোট ছোট গামলা, এগুলো অনেক সময় ফেটে যায়, ফুটো হয়ে যায়। তো সেগুলো ফেলে না দিয়ে সেগুলোর মধ্যে কিন্তু অনায়াসে গাছ করা যায়। বা ধরুন এই যে চাল আনছেন, যে তার যে বড় বড় প্যাকেটগুলো থাকে, তারপর আটার প্যাকেট, দেখুন আমি কিন্তু করি। এই যে দেখুন আমার বাগানে এখন প্রচুর গাছপালা চারিদিকে স্প্রেড করে গেছে ওদের ব্রাঞ্চগুলো বলে, সেভাবে আমি হয়তো সবটা শেয়ার করতে পারছি না, কিন্তু আমি কিন্তু এভাবে প্রচুর গাছ করে থাকি যেগুলো ফেলে দেওয়া জিনিস থাকে সেগুলো দিয়ে। আর ধরুন অনেক সময় বাড়িতে এসি আসে বা ফ্রিজ বা অনেক কিছু, টিভি, এরকম এদের সাথে কিন্তু থার্মোকলে লাগানো থাকে, তো সেইগুলোও কিন্তু আমরা চাইলে বাগানের কাছে ইউজ করতে পারি এবং তাতে কিন্তু খুব সুন্দর গাছ হয়। এই যে দেখুন আমার এই একটা হাইব্রিড টগর গাছ আমি কিন্তু এই থার্মোকোলেটার উপরেই বসিয়ে রেখেছি, এবং এই থার্মোকোলেটার বয়স কিন্তু অলরেডি 3 বছর হয়ে গেছে। এবং দেখুন এই যে পাশেরটা ফাঁকা করে রেখেছি আবার শীতের কিছু সবজির বীজ দেবো বলে। তো এরকমভাবে যদি একটু মাথা খাটিয়ে আমরা করি, বা ছোট ছোট কন্টেনারে ধরুন পর্তুলিকা বা এই যে এখন পমপমের সিজন আসবে, ছোট ছোট করে কেটে যদি বসিয়ে দেন, তাহলে কিন্তু সেগুলো অনেক বাজেট ফ্রেন্ডলি হচ্ছে, প্লাস দেখতেও কিন্তু সুন্দর লাগে। যদি একটু কালার করে দিলেন, একটু সময় থাকলে একটু সাজিয়ে গুছিয়ে, এই যে দেখুন আমার এই যে জলের বোতলগুলোকে কেটে আমি এইভাবে এই পর্তুলিকা গাছগুলোকে করেছি, দেখুন কি সুন্দর লাগছে। ফেলে দেওয়া জিনিস থেকেই করেছি, কিন্তু দেখুন সেটাও কাজে লেগে গেছে, প্লাস এটা কিন্তু দেখতেও দুর্দান্ত লাগছে। তো এরকমভাবে যদি আপনারাও করেন, তো আপনাদের বাগানটাও কিন্তু অনেকটাই মানে বাজেট ফ্রেন্ডলি হয়ে যাবে আর কি।
তো আমি এটাই সবসময় বলবো যে চেষ্টা করুন বাগানটাকে সুন্দর করার জন্য, একটু মাথা ঘামিয়ে বাজেট ফ্রেন্ডলি করে করতে, তাহলে আপনার মনটাও ভালো থাকবে, প্লাস সাথে সাথে বাগানটাও সুন্দর থাকবে, পরিবারের লোকজনের কাছে কথাটাও অনেক কম শুনতে হবে, তাই না? তো এ তো গেল বেডের ব্যাপার। এবার বেডের যে সয়েল মিডিয়াটা সেটা আমরা কিভাবে রেডি করব। দেখুন, এক্ষেত্রে আমি আগেও বলেছি যে আমরা যারা শহরে থাকি তাদের ক্ষেত্রে মাটি বলুন, গোবর সার বলুন, এগুলো সবই কিন্তু খুব কস্টলিও হয়, প্লাস অনেক কষ্ট করে কিনতে হয়। আর যেহেতু আমরা ছাদ বাগান করছি, তো সেগুলো তার মানে কালেক্ট করে আনার একটা ট্রান্সপোর্টের খরচ থাকে, তারপর সেটাকে নিচ থেকে উপরে তোলার একটা প্রবলেম থাকে, এরকম নানা ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করে, যেগুলো সম্পূর্ণ আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকেই বলছি, কারণ আমার ক্ষেত্রে কিন্তু এটাই হয়ে থাকে। তো সেগুলো সামলানো মাঝে মাঝে কষ্টসাধ্য হয় বলেই সেগুলোকে ম্যানেজ করার জন্য আমি যেটা এখন করে থাকি, প্রথম দিকে আমারও প্রচুর খরচ হতো, প্রচুর মাটি কিনতে হতো, মাটির অভাবে অনেক গাছ নিয়ে এসে আমি বসাতে পারতাম না। তো এখন সেটা ম্যানেজ হয়ে গেছে এইভাবেই যে আপনি যখনই গাছ করি, আপনারা দেখেছেন ভেরি রিসেন্টলি আমি মাধবীলতা গাছটাকে রিপোর্ট করেছি, এবং আমি কিন্তু পুরো সিজনেই সবসময় কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্টের উপর প্রচণ্ডভাবে ডিপেন্ড করি। তো এই যে ব্যাপারটা এটা আছে, তারপর ধরুন এই যে ডিম আনলে যে ডিমের ট্রেগুলো থাকে, সেগুলোর একটা লেয়ার প্রথমে দিয়ে দিন, তারপর কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট বেশি করে দিয়ে দিন, তারপরে কিছুটা মাটি, গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটাকে বসান। তো এইভাবে যদি করেন তাহলে কি হচ্ছে, এক দুবার এইভাবে ইউজ করার পর কিন্তু মাটি প্র্যাকটিক্যালি নেক্সট বারের জন্য আর দিতেই হচ্ছে না, প্লাস কোনো সারও কিন্তু ইউজ করতে হচ্ছে না। তার কারণ দেখুন, যে ডিমের ট্রেগুলো থাকছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে মাটি হয়ে যাচ্ছে, তার মানে মাটির পরিমাণটা বাড়তে শুরু করলো, প্লাস যে কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্টগুলো থাকছে সেগুলোও ডিকম্পোস্ট হচ্ছে, সেখান থেকে গাছ খাবার যেমন পাচ্ছে সেই সাথে সাথে কিন্তু একটা উর্বর শক্তিশালী মাটিও কিন্তু রেডি হয়ে যাচ্ছে একদম ফ্রিতে। তো এই যে জিনিসগুলো, এগুলো যদি আমরা একটু মাথা ঘামিয়ে করতে থাকি আমাদের বাগানে, তাহলে কিন্তু আমরা বাগানটাকে পুরোটা, সম্ভব না আমি কখনোই বলবো না, কিন্তু প্রচুর পরিমাণে ম্যানেজ করে নিতে পারি। তো যাই হোক, একটা ভিডিওতে যদি পুরোটা আলোচনা করি তাহলে সেক্ষেত্রে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তো সেটা পসিবল না বলে আজকে আপাতত এটুকুই আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি ফাঙ্গিসাইড থেকে, সার থেকে, পেস্টিসাইড থেকে এই সব ডিটেলস নিয়ে নিশ্চয়ই আলোচনা করব, যেগুলো ঘরে থাকা টুকটাক জিনিসপত্র আর খুব বাজেট ফ্রেন্ডলি জিনিস কিনে নিয়ে, মানে খুব কম পয়সায় কিছু জিনিস কিনে নিয়ে যেভাবে আমরা বাগানকে ম্যানেজ করতে পারি, বা করলেও যে আমাদের বাগানটা দুর্দান্ত হচ্ছে বা হবে এই গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি, কারণ আমার বাগানই তার সাক্ষী। তো আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার তো অবশ্যই করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।